নমস্কার, সিএন ত্রিপুরায় আপনাদের প্রত্যেকের স্বাগত। আমি ফাল্গুনী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখব। সরকারি কাজে আরো গতি আনতে বড় পদক্ষেপ নিলেন মন্ত্রী সুধাংশু দাস। পশ্চিম জেলায় হাই ভোল্টেজ বৈঠক 3 দফতরের। এই বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাজেট বরাদ্দের কাজ কতদূর এগোলো তা খতিয়ে দেখতেই মঙ্গলবার বৈঠকে বসেন মন্ত্রী সুধাংশু দাস। সোনারতরী রাজ্য অতিথিশালায় এই পর্যালোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এছাড়াও ছিলেন বিধায়িকা অন্তরা দেব সরকার এবং আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। বৈঠকে 3 দফতরের পদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। বিগত 4 মাসে জেলাভিত্তিক অর্থ কিভাবে খরচ হয়েছে তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়। স্টেট গেস্ট হাউসে এআরডিডি, ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার এই 3 দপ্তরের ডিস্ট্রিক্ট লেভেল ফার্স্ট রিভিউ মিটিং হচ্ছে এই অর্থ বছরের। আজকের এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য এটাই, 2026-27 অর্থ বছরে সরকারের পক্ষ থেকে 3 দপ্তরের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, এই বাজেটের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে আমরা অ্যালোকেশন দিয়েছি সেটা ফার্স্ট কোয়ার্টারে তারা কতটা ইমপ্লিমেন্ট করতে পেরেছেন, আমাদের যে সমস্ত সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম রয়েছে, আমাদের স্টেট ফান্ডেড স্কিম যেগুলি রয়েছে সেগুলির ইমপ্লিমেন্টেশন কোন লেভেলে হয়েছে, কি কি অসুবিধা তারা ফেস করছেন, এই সমস্ত বিষয়ের উপর পর্যালোচনা হবে। চলতি কাজগুলো নির্দিষ্ট সময় শেষ হবে কিনা তা মন্ত্রীর নির্দেশে খতিয়ে দেখা হয়। কাজ করতে গিয়ে কোথাও কোনো বাধা আসছে কিনা তা নিয়েও মন্ত্রী কথা বলে। পাশাপাশি গত অর্থ বছরের খরচের হিসাব এবং কাজের অগ্রগতি নিয়েও আলোচনা চলে। আজকের এই জেলাভিত্তিক রিভিউ মিটিং এ আমাদের সাথে উপস্থিত আছেন এই জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল মহোদয়, আছেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা, আমাদের ডেপুটি মেয়র আছেন, বিভিন্ন চেয়ারম্যানগণ রয়েছেন, আমাদের এমডিসিরা রয়েছেন, বিভিন্ন কর্পোরেশন বা কাউন্সিলের যারা চেয়ারপারসন তারা আছেন। তো সবার উপস্থিতিতে আজকের এই মিটিং হচ্ছে এবং আমরা প্রত্যেকের মতামত চাইব, যারা জনপ্রতিনিধি আছে তাদের অপিনিয়ন আমরা চাইব এবং প্রত্যেকের অপিনিয়নের নেওয়ার পরে আমাদের আরো কি কি মানে কম্প্রিহেন্সিভ ওয়েতে ডিপার্টমেন্টের কাজগুলিকে পরিচালনা করা যায় বা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিদের কাছ থেকে 3 দপ্তরের কাজ নিয়ে মতামত চাওয়া হয়। পাশাপাশি বিধায়িকা অন্তরা দেব সরকার সহ উপস্থিত সকলেই নিজ নিজ এলাকার কাজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা। কাঁটা তার ভাগ করেছে দুই দেশকে, কিন্তু ভাগ করতে পারেনি মানুষের হৃদয়। এবার সেই সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি হতে চলেছে দক্ষিণ ত্রিপুরায়। ভারত বাংলাদেশ সীমান্তের বিলোনিয়ার আমজাদনগরে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা। কাঁটা তার ভাগ করেছে দুই দেশ, কিন্তু ভাগ করতে পারেনি মানুষের হৃদয়। সেই বার্তাই এবার নতুনভাবে উঠে আসছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার সীমান্তবর্তী আমজাদনগর এলাকায়। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। আগামী 16 জুলাই রথের চাকা ঘুরবে সম্প্রীতির বার্তা নিয়ে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এই এলাকায় হিন্দু মুসলিম সকলের মিলিত উদ্যোগে তৈরি হচ্ছে রথ, যা ইতিমধ্যেই এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি করেছে। বেল কাঠ ও চন্দন কাঠ দিয়ে নির্মিত হচ্ছে রথ। শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষও সমান উৎসাহে অংশ নিচ্ছেন প্রস্তুতিতে। রথযাত্রাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে সর্বধর্মের একটি কমিটি, যেখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের প্রতিনিধিরা একসঙ্গে কাজ করছেন। আয়োজকদের বক্তব্য, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। রথের রশিত একসঙ্গে টান দিয়ে তারা প্রমাণ করতে চান ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষের মন এক। রথযাত্রা শুরু করতে যাচ্ছি। এই রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের এলাকায় হিন্দু মুসলিমদের সবাইকে নিয়ে আমরা যে প্রস্তুতি কমিটি গঠন করেছি, এই প্রস্তুতি কমিটির মধ্যে যারা রয়েছেন, আমাদের এই কমিটির সভাপতি আব্দুল মিয়া মহোদয় উপস্থিত, সহ সভাপতি করণ চৌধুরী, সম্পাদকে রয়েছেন পিটু সেন, সহ সম্পাদকে রয়েছেন রহিম মিয়া, আর কোষাধ্যক্ষ রয়েছেন ভানুলাল ধর। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই রথকে সহযোগিতা করার জন্য এবং সাফল্য করে তোলার জন্য। এখন আমজাদনগর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জা, আলোকসজ্জা এবং উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।
16 জুলাই যখন জগন্নাথ দেবের রথ আমজাদনগরের পথে এগিয়ে যাবে, তখন তা শুধু একটি ধর্মীয় শোভাযাত্রাই হবে না, বরং সীমান্তের কাঁটাতারের পাশ থেকে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা ছড়িয়ে দেবে। ত্রিপুরা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, সিএন ত্রিপুরা। তেলিয়ামুড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দেখুন সেই চিত্র। তেলিয়ামুড়া থানাধীন অসম আগরতলা জাতীয় সড়কের জারুইলং বাড়ি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধের। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলে প্রায় 2 ঘন্টা যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। জানা যায়, সোমবার বিকেলে জারুইলং বাড়ি এলাকায় প্রমোদ দাস নামে এক বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় জাতীয় সড়কের উপর পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয় প্রমোদ দাসের। এরপরই এই ঘটনায় জড়িতদের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সোমবার রাত প্রায় 10টা নাগাদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলে প্রায় 2 ঘন্টা যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, কারণ আহত অবস্থায় বৃদ্ধকে রাস্তার উপর পড়ে থাকতে দেখা গেলেও ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেনি। পরে পুলিশ স্থানীয় সূত্রে জানতে পারে একটি মোটরসাইকেল বৃদ্ধকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একই সঙ্গে কিছু স্থানীয় যুবক নাকি দুর্ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পেরেছিলেন বলেও তথ্য পায় পুলিশ। সেই সূত্র ধরেই তদন্তের স্বার্থে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য এলাকার এক যুবককে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে থানায় নিয়ে যায় পুলিশ। অ্যাকচুয়ালি প্রমোদ দাসের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ, একটা বাইক রাশ এবং লেকজেন্ড ড্রাইভিং করে আমাদের এই জারলং বাজারে ওনাকে ধাক্কা মারেন। তো ওনাকে প্রথমে ফায়ার সার্ভিস থেকে আমাদের তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে জিবিতে রেফার করা হয়। তো ওখানে যে বাইকটা ধাক্কা মেরেছিল তখন বাইক যে চালক ছিল ও পালিয়ে যায়, কিন্তু ওখানে একটা বাইক পিলিয়ন রাইডার ছিল। তো পিলিয়ন রাইডার যখন ছিল তখন ও এখানে 1-2 জনের সঙ্গে বসেছিল। তো আমরা ভিডিও ফুটেজ সেইগুলো চেক করে দেখলাম যে এখানের মধ্যে 2-1 জন ওটারে পুরো শেল্টার দিতেছিল। তো আমরা সেইগুলো ড্রাস্টিক্যালি ওই অ্যাকশনটা নিলাম। একজনকে ওখানে নিয়ে আমরা যখন কোশ্চেনাইজ করলাম যে পিলিয়ন রাইডার ওই ছবিটা আমাদের লাগবে, সেই ছবিটা আমাদের হাতে এসছে, কিন্তু তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না এখন, কারণ হয়তো বা লোকালি হবে, কেউ বলতে চাইছে না, বাট দ্যাট উইল বি এস্টাবলিশড। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাকে পুলিশ থানায় নিয়ে গেছে তার সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই। একজন নিরপরাধ যুবককে অযথা হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। অবরোধের খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতার একাংশ ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষান। তিনি স্থানীয়দের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলেও প্রথম দিকে কোনো সমাধান সূত্র বের হয়নি। পরে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিক জাস্টিন জোসেফ ঘটনাস্থলে পৌঁছে গ্রাম প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর পুলিশ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া যুবককে তদন্তে সহযোগিতা করবেন বলে জানানো হয়। এরপর তাকে আপাতত ছেড়ে দেওয়া হলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে। এরপরেই রাতেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধের জাতীয় সড়কের 2 পাশে দূর দূরান্ত থেকে আসা পণ্যবাহী লরি, যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি সহ অসংখ্য যানবাহন আটকে পড়ে। রাতের অন্ধকারে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অন্যদিকে প্রমোদ দাসের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, পলাতক মোটরসাইকেল আরোহীর পরিচয় এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে তেলিয়ামুড়া থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ত্রিপুরা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, সিএন ত্রিপুরা। মানুষের দোরগোড়ায় এবার আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ। বিলোনিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান। সার্কিট হাউসে বসেছে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির।
দক্ষিণ জেলার বেলোনিয়া সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি রিক্রিয়েশন ক্লাব, অফিস অফ দ্য ডিএম অ্যান্ড কালেক্টরের উদ্যোগে এবং দক্ষিণ জেলার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজন করা হয় একটি মেগা স্বাস্থ্য ও চক্ষু শিবিরের। শিবিরের চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের প্রথমে নিবন্ধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। এরপর একই ছাদের নিচে স্ত্রীরোগ, মেডিসিন, চক্ষু সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও করা হয়। এই ধরনের সমন্বিত স্বাস্থ্য পরিষেবা পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত অতিথিরা বলেন, মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের মূল লক্ষ্য হল মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। তারা সকলকে এই সুযোগ গ্রহণের আহ্বান জানান। বেলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ ফি, বেলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। প্রতি ব্লক এলাকায় দুটো করে আমরা স্পেশাল ক্যাম্প করবো এবং ক্যাম্পগুলি হবে সম্পূর্ণ দুর্গম এলাকাতে। যেটা বললাম, গরিব অংশের লোক যেখানে রয়েছে, যারা স্পেশালি ডাক্তার দেখাতে পারে না, প্রত্যেকটি ব্লকে দুটো করে হবে। আর এছাড়াও প্রত্যেকটি যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি বিসির মধ্যে এগুলিতেও স্বাস্থ্য পরীক্ষা হবে। মূল উদ্দেশ্য হলো আমাদের যে রোগগুলি রয়েছে, যে বিশেষ করে সুগার, ব্লাড প্রেশার থেকে শুরু করে ক্যান্সার, বিভিন্ন রোগ যেগুলো রয়েছে এগুলো সঠিকভাবে চিহ্নিত করে এগুলো নিরাময় ব্যবস্থা করা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করাই এই মুখ্যমন্ত্রী আরোগ্য অভিযানের মূল উদ্দেশ্য। হাতের কাছে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা পেয়ে উপকৃত হন চিকিৎসা নিতে আসা মানুষজন। এমন জনমুখী উদ্যোগের জন্য আয়োজকদের প্রশংসা করেন উপস্থিত সাধারণ মানুষ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা। পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিবাদ গড়ালো আদালত পর্যন্ত। উচ্চ আদালতের নির্দেশে শেষ পর্যন্ত চলল বুলডোজার। রাজধানীর মঠ চৌমোহনী এলাকায় বড় ভাইয়ের বাড়ির অবৈধ অংশ ভেঙে গুড়িয়ে দিল আগরতলা পুর নিগম। পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ গড়ালো আদালত পর্যন্ত। অবশেষে উচ্চ আদালতের নির্দেশে বুধবার রাজধানীর মঠ চৌমোহনী এলাকায় এক ব্যক্তির বাড়ির অবৈধ নির্মাণ অংশ ভেঙে দিল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। জানা গেছে, মঠ চৌমোহনী এলাকার দুই ভাই চয়ন পাল এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক পালের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে চলছিল দীর্ঘদিন ধরেই অশান্তি। বিষয়টি প্রথমে আগরতলা পৌর নিগমের নজরে এলে নিগম কর্তৃপক্ষ বড় ভাই দীপক পালের বাড়ির একটি অংশকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয়। পরবর্তীতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা দায়ের করা হলেও আদালতের রায় পৌর নিগমের সিদ্ধান্তই বহাল থাকে। সেই মোতাবেক বুধবার কড়া নিরাপত্তায় দীপক পালের বাড়ির অবৈধ অংশটি ভেঙে গুড়িয়ে দেয় এএমস এর টাস্ক ফোর্স। এই বিল্ডিংটা যে আছে সেটা একটা পোর্শন অবৈধভাবে নির্মাণ হয়েছে। এই কারণে 2020-2021 সালে আমাদের ইস্ট জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এটা ভাঙার নির্দেশ দেওয়া হয়। এরপরে আমাদের মিউনিসিপ্যাল অ্যাপিলেট অথরিটি 2023 সালে এই বিল্ডিংটাকে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেই সঙ্গে আমাদের মিউনিসিপ্যাল অথরিটি যে আছেন ওনারা এটা বিল্ডিং ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়। আমরাও বেশ কয়েকবার রিমাইন্ডার দিই এবং শেষমেশ অর্ডার মূল্যে আমরা এসেছি এবং অনারেবল হাইকোর্টও এই নির্দেশিকাকে ওনারা সমর্থন জানিয়েছেন। অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকের স্ত্রী অবশ্য এই ঘটনার পিছনে ছোট ভাই চয়ন পালের দিকেই আঙুল তুলেছেন। তার দাবি, ছোট ভাই চয়ন পাল তাদের চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করতে চাইছিলেন, আর তাতে বাধা দেওয়াতেই এই প্রতিহিংসামূলক অভিযোগ করা হয়েছে। ঘটনা হয়েছে পারিবারিক ঝামেলা আর কি, যার দরুন সে আমার বিল্ডিং এর রাস্তা নিয়ে গন্ডগোল। সে জায়গা কিনছে, তার জায়গাতে জায়গা কম দিকে আমার রাস্তাটা দখল করে বিল্ডিং করতে চায়। আমরা বাধা দিছি, বিল্ডিং বাধা দেওয়া নে ওই এটার না পারনে ওই বিল্ডিং এ কমপ্লেন করছে। দীর্ঘদিনের এই পারিবারিক বিবাদ আলোচনার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। নিগমের এই বুলডোজার অভিযানের ফলে তাদের প্রায় 30 লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দীপক পালের স্ত্রী। অন্যদিকে এএমস এর আধিকারিকরা সাফ জানিয়েছেন, সম্পূর্ণ আইন মেনে এবং আদালতের নির্দেশকে মান্যতা দিয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা। সিএন ত্রিপুরা আপডেট এখনকার মতো এ পর্যন্তই। ত্রিপুরার এরকম গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন সিএন ত্রিপুরায়। সিএন ত্রিপুরা, রিয়েল ভয়েস অফ ত্রিপুরা।